হ্যালো, আজকে আমাদের টপিক ইউরোলজির একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটাকে আমরা বলছি টার্প সিনড্রোম। আমরা সবাই জানি টিইউআরপি এটা ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট। বর্তমানে প্রোস্টেট এনলার্জমেন্টের ক্ষেত্রে এই অপারেশনটাই সব থেকে পপুলার। সো এই অপারেশনের একটা নোন এবং বেশ কমন একটা কমপ্লিকেশন টার্প সিনড্রোম। এটা এমবিবিএস ফাইনাল ইয়ার এক্সামিনিদের জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমনি এমআরসিএস, এফসিপিএস সব পরীক্ষার জন্যই, সার্জিক্যাল যে কোনো পরীক্ষার জন্যই টার্প সিনড্রোমটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটার প্যাথোফিজিওলজি, ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড অ্যাট দ্য লাস্ট এটা ট্রিটমেন্ট। সো টার্প সিনড্রোম বেসিক্যালি আমরা জানি যে ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট অপারেশনের সময় কন্টিনিউয়াস ইউরিনারি ব্লাডারকে ইরিগেট করতে হয়, কারণ প্রোস্টেট একটা খুব ভাস্কুলার স্ট্রাকচার। যখন এন্ডোস্কোপ দিয়ে বা রিসেক্টোস্কোপ বলি আমরা যেটাকে, রিসেক্টোস্কোপ দিয়ে যখন প্রোস্টেটকে রিসেক্ট করা হতে থাকে ইউরেথ্রা ভেদ করে, তখন বেশ কন্টিনিউয়াসলি ব্লিডিং হতে থাকে। সো এখানে কন্টিনিউয়াস ইরিগেশন না করলে অপারেটিভ ফিল্ডটা ব্লার্ড হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই কন্টিনিউয়াস ইরিগেশন দিতে হয় একটা চ্যানেল দিয়ে, যাতে যিনি সার্জন বা ইউরোলজিস্ট ভালোভাবে তার কাছে ভিউটা পরিষ্কার থাকে এবং রিসেকশনটা ভালো হয়, মেটিকুলাস হয়। তো এখন টার্প সিনড্রোমটা কখন সাধারণত ডেভেলপ করে যদি টিইউআরপি এই অপারেশনটা বেশ প্রলংড হয়। সাধারণত দেখা যায় 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে অপারেশনটা শেষ হয়ে যায়। বাট কখনো যদি কমপ্লিকেটেড অপারেশন হয় বা যে কোনো কারণেই অপারেশনটা প্রলংড হয়, তখন আমাদের টিইউআরপি সিনড্রোম ডেভেলপ করে। তার কারণ আমরা যে ইরিগেশন ফ্লুইডটা ব্যবহার করি সেটা একটা হাইপোটনিক সলিউশন। সবাই দেখতে পাবেন যে আমি হাইপোটনিক সলিউশনটাকে মার্ক করেছি, বিকজ আমরা এখানে গ্লাইসিন নামে একটা নন ইলেকট্রোলাইট কন্টেইনিং হাইপোটনিক সলিউশন ব্যবহার করছি। কেন, সেটার উত্তর আমরা পরে জানতে পারবো। তো যখনই আমরা হাইপোটনিক সলিউশন ব্যবহার করছি এবং বলা হচ্ছে যে এখানে খুব হাইলি ভাস্কুলার এবং রিসেকশনের কারণে অলওয়েজ ব্লাড ভেসেলগুলো ওপেন হয়ে থাকে, এই ফ্লুইডটা কন্টিনিউয়াসলি কিন্তু ব্লাডে অ্যাবজর্ব হতে থাকে। যখন অপারেশনটা অনেক প্রলংড হয়, তখন অনেক বেশি পরিমাণ হাইপোটনিক ফ্লুইড ব্লাডে বা প্লাজমাতে অ্যাবজর্ব হয়। তো আমরা জানি আমাদের বডি ফ্লুইডগুলো বা বিশেষ করে প্লাজমা সবসময় এক ধরনের টনিসিটি মেনটেন করে থাকে উইথ দ্য সারাউন্ডিংস, দ্যাট ইজ ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের সাথে বা সেলের সাথে এটা একটা ইকুইলিব্রিয়ামে থাকে। যখন এত ম্যাসিভ অ্যামাউন্টের হাইপোটনিক সলিউশন প্লাজমায় ঢুকে যায়, তখন হঠাৎ করেই প্লাজমার অসমোলারিটি তার সারাউন্ডিং ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বা সেল এর অসমোলারিটি থেকে অনেকটাই কমে যায়, যার ফলে একটা ডাইলিউশনাল হাইপোনেট্রিমিয়া। আমরা বলছি ডাইলিউশনাল হাইপোনেট্রিমিয়া অর্থ প্লাজমাটা ডাইলিউট হয়ে গিয়েছে, এখানে সোডিয়ামের কন্টেন্টের পরিবর্তন হয়নি, বাট যেহেতু সলভেন্টের পরিমাণ অনেক বেড়ে গেছে, তো একটা ডাইলিউশনাল হাইপোনেট্রিমিয়া ডেভেলপ করে, যার ফলে পেশেন্টের হাইপোনেট্রিমিয়ার সিমটমস ডেভেলপ করে। তো আমরা জানি যে হাইপোনেট্রিমিয়ার সিমটমসের মূল প্যাথোফিজিওলজি আসলে সেরেব্রাল এডিমা। আমি বামে একটি ছবি দেখিয়েছি যে প্লাজমা এবং সেল একটা সমান অসমোলারিটি নিয়ে তারা থাকে, তাদের ইকুইলিব্রিয়াম থাকে, অসমোটিক ইকুইলিব্রিয়াম। কিন্তু যখনই প্লাজমার অসমোলারিটি কমে যায়, সো এখানে দুটো পথ থাকতে পারে, একটা সেল থেকে সলভেন্ট শিফট হওয়া আর একটা সেলের মধ্যে গিয়ে ফ্লুইড যাওয়া, যাতে তাদের অসমোলারিটি সমান হয়। তো আমরা জানি যে সেল মেমব্রেনটা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, দ্যাট ইজ হোয়াই এখান দিয়ে শুধুমাত্র ফ্রিলি সলভেন্ট যাতায়াত করতে পারে, সলিউট পারে না। যদি পারতো তাহলে হয়তো সেলের ভিতর থেকে সোডিয়াম এসে বা অন্য যে কোনো ইলেকট্রোলাইট এসে দুই সাইডে ইকুইলিব্রিয়াম তৈরি করতো। যেহেতু এটা পারে না, শুধুমাত্র ফ্লুইডটাই যাতায়াত করতে পারে, সো রেজাল্টিং কী হয়, প্লাজমার যে অতিরিক্ত ফ্লুইডটা সেটা সেলের মধ্যে ঢুকে যায়। তো বডিতে সব সেল কম বেশি পেলেও সব থেকে ফার্স্টলি বা প্রথমে যে সেলটা অ্যাফেক্টেড হয় সেটা ব্রেইন সেল, নিউরন। কারণ ব্রেইন সেলের ক্যাপাসিটি খুব বেশি নেই যে তারা এক্সপান্ড করবে, কারণ ব্রেইন টোটালি একটা স্কাল নামে একটা বদ্ধকুলির মধ্যে আটকানো, কনফাইন্ড একটা স্পেস। সো খুব র্যাপিডলি সেরেব্রাল এডিমা ডেভেলপ করে যায়। আমরা হাইপোনেট্রিমিয়ার যে সাইন সিমটমস পড়ি, দোজ আর বেসিক্যালি সিমটমস অফ সেরেব্রাল এডিমা।
সো সেরেব্রাল এডিমা ডেভেলপ করে এবং পেশেন্ট এই ধরনের কনফিউশন, কনভালশন, এজিটেশন, একটা সময় কোমাতেও চলে যেতে পারে। তো এটার ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা কি? টিউআরপি সিনড্রোমের ক্ষেত্রে ট্রিটমেন্ট যে আমার ফ্লুইড দিতে হবে আইসোটনিক বাইরে থেকে, বাট তার এই এক্সট্রা যে ফ্লুইডটা সেটাকে এমনভাবে বডি থেকে এক্সক্রিট করতে হবে যাতে তার সাথে শুধুমাত্র ফ্লুইডটাই বের হয়, ইলেকট্রোলাইট না চলে যায়। তো আমরা জানি সেটার জন্য আমাদের বেস্ট অপশান হলো অসমোটিক ডায়োরেটিক্স, দ্যাট ইজ ম্যানিটল। কারণ অন্য যে কোনো ডায়োরেটিক্স সাচ এস ফ্রুসেমাইড, লুপ ডায়োরেটিক্স বা থায়াজাইডস, এরা কিন্তু ফ্লুইডের সাথে সাথে একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ ইলেকট্রোলাইটসও বডি থেকে বের করে দেয়। বাট ইট ইজ অনলি ম্যানিটল যে শুধুমাত্র এক্সক্লুসিভলি ফ্লুইডটাকে এক্সক্রিট করে, ইলেকট্রোলাইট ছাড়া। সো আমার এখানে লক্ষ্য অতিরিক্ত ফ্লুইডটাকে বের করে দেয়। সো দিস ইজ অল অ্যাবাউট টার্ফ সিনড্রোম। একটা প্রশ্ন শেষে থেকে যাচ্ছে যে তাহলে হোয়াই নট আইসোটনিক সলিউশন, হোয়াই নট আইসোটনিক সলিউশন? আমি তো 0.9% সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা নর্মাল স্যালাইন বলি, অথবা 5% ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া, এটাও ব্যবহার করতে পারি। 5% ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া ব্যবহার করার অসুবিধা, এই পেশেন্টের সার্জারির পরে, আমরা যে কোনো সার্জারির পরে আমরা জানি যে কোনো স্ট্রেস বা সার্জারির পরে বডিতে গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে যায়, বেশ হাইপারগ্লাইসেমিক একটা স্টেটে চলে আসে। আমি যদি এই পেশেন্টকে 5% দিয়ে ব্যবহার করি, তার এই হাইপারগ্লাইসেমিয়া আরও অ্যাগ্রেভেটেড হবে এবং পেশেন্ট হাইপারগ্লাইসেমিক যে কোনো কমপ্লিকেশনে চলে যেতে পারে। তাহলে সোডিয়াম ক্লোরাইড সলিউশন কেন নয়? কারণ সোডিয়াম এবং ক্লোরাইড দুটোই ইলেকট্রোলাইট, তারা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। আমি রিসেক্টোস্কোপের সাথে ব্যবহার করছি এক ধরনের মোনোপোলার ডায়াথার্মি। মোনোপোলার ডায়াথার্মির নেচার এমনিতেই যে সে তার ইলেকট্রিসিটিকে চারপাশে ডিসপার্স করে দেয়। তার সাথে যদি আমি ইরিগেশনে ইলেকট্রোলাইট রিচ সলিউশন ব্যবহার করি, এরা আরও বেশি পরিমাণ ইলেকট্রিসিটি অ্যাবজর্ব করে নেবে। সো আমার যে পরিমাণ ইলেকট্রিক ইন্টেন্সিটি দরকার রিসেকশনের জন্য, সেটা আলটিমেটলি চারপাশের ফ্লুইড এবং টিস্যুতে ছড়িয়ে পড়বে। সো পর্যাপ্ত ইন্টেন্সিটি পাওয়া যাবে না। এই কারণে আমরা আইসোটনিক এই দুটো সলিউশন ব্যবহার করতে পারি না। সো গ্লাইসিন ব্যবহার করতে হবে, এবং অপারেশন যদি প্রলং না হয় তাহলে সাধারণত টিউআরপি সিনড্রোম ডেভেলপ করে না। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য টার্ফ সিনড্রোম।